দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রীড়া সাংবাদিক সাঈদ সাদি। সাদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড আই এম রিয়েলি লাকি অ্যান্ড হ্যাপি যে আজকে আপনি আমার গেস্ট। আই ডু ফলো ইউর ওয়ার্ক। আপনার সাথে আমরা এবারের বিপিএল নিয়ে কথা বলবো। কেমন যাচ্ছে বিপিএল এর ওভারঅল এবারের হচ্ছে খেলা, এবং এর পাশাপাশি হোয়াটস দ্য ইকুয়েশন ইজ গোয়িং টু হ্যাপেন? হোয়াট ডু থিংক? আপনি লিঙ্কে বলছিলেন যে নতুন বাংলাদেশে চমক দিয়ে বিপিএল হওয়ার কথা। মাঠের পারফরমেন্সে সেই চমক কিছুটা রয়েছে, তবে নেতিবাচক ভাইব যেটা সেটাই বেশি, আর সেটা নিয়ে আমরা আলোচনাও করছিলাম যে বিভিন্ন কেলেঙ্কারি বা বিভিন্ন কাণ্ড। তবে মাঠের পারফরমেন্স বেশ জমজমাট, এবং প্লে অফের যে ইকুয়েশন সেটা শেষ দিন পর্যন্ত লিগ পর্বে জমা রয়েছে, তার সেটাই আসলে মিন করে যে মাঠে পারফরমেন্স সব দলের মধ্যে একটা ভারসাম্য ছিল মাঠের পারফরমেন্সে, এবং সেই কারণেই লিগ টেবিলটা জমজমাট হয়েছে। এবং কালকের দিনটা অবশ্যই ভাইটাল, কারণ তিনটা টিম কোয়ালিফাই করেছে, বাট কারা কোয়ালিফায়ার খেলছে বরিশালের সাথে সেটা নির্ভর করছে কালকে একটা ম্যাচের উপর, এবং খুলনা না রাজশাহী প্লে অফে যাচ্ছে সেটাও ডিপেন্ড করছে আর একটা ম্যাচের উপর। রাজশাহী বসে বসে দেখবে খুলনা এবং ঢাকার ম্যাচটা, খুলনা যদি হেরে যায় রাজশাহী কোয়ালিফাই করবে, আর খুলনা যদি যেতে, আমরা যেটা প্রতিবেদনে দেখছিলাম যে নেট রান রেটে তারা প্লাসে আছে এবং রাজশাহী মাইনাসে আছে। হ্যাঁ, সমান পয়েন্ট হলেও খুলনা কিন্তু চলে যাবে। আর রংপুরের জন্য দেখার বিষয় যে রংপুর এলিমিনেটরে যাচ্ছে না কোয়ালিফায়ারে যাচ্ছে, কারণ রংপুরের যে পয়েন্ট সেটাকে ধরার সুযোগ রয়েছে চিটাগংয়ের সামনে। চিটাগংয়ের রান রেটে আবার এগিয়ে রয়েছে এবং রংপুর পিছিয়ে রয়েছে। চিটাগং যদি কালকে বরিশালকে হারাতে পারে তাহলে তারা বরিশালের সঙ্গী হবে কোয়ালিফায়ারে, এবং রংপুর এলিমিনেটরে খেলবে। দিস ইজ দ্য বিগেস্ট শক। এক্স্যাক্টলি, যে দলটা আপনার টানা 8টা ম্যাচ জিতে রেকর্ড করলো, তারা টানা 4টা ম্যাচ হেরে এখন এলিমিনেটরে খেলবে কিনা সেই সংখ্যা রয়েছে। এবং আপনি জানেন এলিমিনেটরে একটা সুযোগ, কোয়ালিফায়ারে খেলে দুটো সুযোগ। রংপুর প্লে অফের জন্য বড় নাম তারা আনতে যাচ্ছে এরকম শোনা গেছে, এবং তারা খেলোয়াড়দের হচ্ছে আনার একটা কথা শুনছি। ডেভিড ওয়ার্নারের কথা শোনা গেছে, মানে জয়ী খেলোয়াড়দের নিয়ে আসছে। সো তাদের যদি ওই ম্যাচটা ক্লিক না করে, দেন অবশ্যই আপনি বাংলাদেশে হুট করে আসবেন এই জায়গার কন্ডিশনের সঙ্গে অ্যাডজাস্ট করে। যদিও তারা প্রফেশনাল প্লেয়ার, যাদের কথা শোনা যাচ্ছে, টিম ডেভিডের কথা শোনা যাচ্ছে, ডেভিড ওয়ার্নারের কথা শোনা যাচ্ছে, সুনীল নারায়ণের কথা শোনা যাচ্ছে, তারা প্রুভেন প্লেয়ার, বাংলাদেশে এর আগেও খেলেছেন, কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা রয়েছে। তারপরেও যেহেতু এলিমিনেটর যদি তাদের খেলতে হয়, অবশ্যই বাড়তি একটা প্রেশার থাকবে, এবং প্রেশার ম্যাচে পারফর্ম করা সেটা একটু ডিফিকাল্ট, যদিও তারা বড় প্লেয়ার। সো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং ম্যাচ, না? মানে হচ্ছে কালকের ম্যাচটা আসলে খুব এক্সাইটিং হবে। রংপুরের পারফরমেন্স নিয়ে হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে। ইটস নট লাইক যে আই এম এ সাপোর্টার অফ এনি পার্টিকুলার টিম। যেহেতু হচ্ছে ঢাকা ক্যাপিটালস ইজ নট ইন দ্য নো মোর ইন দ্য রেস, উই ক্যান সে দ্যাট। তো এরপর বাদবাকি যে দলগুলো আছে সেই দলগুলোর খেলা আসলে ঘেটে ঘেটে বা হচ্ছে এক্সাইটেড যেটা থাকে সেটা কিন্তু ঠিকই আছে। রংপুরের এই জায়গাটা আসা দেখে আসলে এখন এক্সাইটিংও লাগছে, বাট টু সাম এক্সটেন্ট ইটস এ ভেরি স্যাডেস্ট থিং যে কোয়ালিফায়ার খেলবে নাকি এলিমিনেটর খেলবে। কালকে রংপুরের পারফরমেন্স যদি খারাপ হয়ে যায় তাহলে রংপুর কি আবার সেই আগের মতো কোনো কিছু পুনরাবৃত্তি করতে পারে? এর আগেও কিন্তু আপনার হচ্ছে রংপুর ভালো পারফরমেন্স করে শেষ দিকে এসে আপনার হচ্ছে হেডে বাদ পড়ে গিয়েছিল। রংপুরের কোন জায়গাটায় গিয়ে আসলে দে কুডন্ট ক্লিক? আর রংপুরের সব থেকে বড় বিষয় যেটা টপ অর্ডার ফেল করেছে, এবং সেটা কন্টিনিউয়াসলি ফেল করেছে। আমরা দেখেছি ওপেনিং পার্টনারশিপ তাদের খুব বেশি, বলতে গেলে গত 5-6টা বা 7-8টা ম্যাচে আমরা দেখেছি 20+ স্কোর হয়নি। সৌম্যর ইনক্লুশন, অর্থাৎ সৌম্যর ফিরে আসা, সেটা টপ অর্ডারে কিছুটা ভাইব দিয়েছে, এবং গত ম্যাচে তিনি একটা 70+ ইনিংস খেলেছেন। বাট যারা ওপেন করছেন, স্টিফেন টেইলরকে ট্রাই করা হয়েছে, তৌফিক খান বাংলাদেশি, ওনাকে ট্রাই করা হয়েছে, অ্যালেক্স হেইলস যতদিন ছিলেন সে সময় রংপুরের পারফরমেন্স কিন্তু টপ অর্ডারে বেশ ভালো ছিল। বাট উনি চলে যাওয়ার পরে রংপুর টপ অর্ডারে ফেল করেছে, এবং মিডল অর্ডারে যখন খুশদিল শাহ চলে গেছেন সেটা রংপুরকে সব থেকে বেশি ভুগিয়েছে। ইফতেখার, খুশদিল শাহ, এই দুইজন প্লেয়ার রংপুরের যে প্রথম 8টা জয় সেই জায়গাটাতে বড় ভূমিকা রেখেছিলেন। হ্যাঁ, এবং খুশদিল যাওয়ার পরে রংপুরের পারফরমেন্স কিন্তু ফল করেছে। গতকালকের আপনার
চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার্সের যে ম্যাচটা গেল, এটা দেখে কি মনে হয়েছে টু সাম এক্সটেন্ট যে সিলেট হচ্ছে এটা প্রতিজ্ঞা করেই উঠেছিল যে না আমি খেলবো না আজকে, আই এম নট প্লেইং ফর প্রাইড, যেহেতু কি মনে হচ্ছে সিলেট প্লেয়ার্স ড্রাফট থেকে সিলেটকে মনে হয়েছে সিলেট আসলে শুধু অংশ নেওয়ার জন্য খেলছে, তাদের প্লেয়ার সিলেকশন, প্লেয়ার যেভাবে তারা টিম কম্বিনেশন করেছে, শুরুতে তারা পিকে মাশরাফিকে নিয়েছে, তারা জানতো যে সিচুয়েশনটা এরকম, মাশরাফিকে তারা পাবে কিনা, টিমের ভাইবটাই নেগেটিভ ছিল। এবং প্লেয়ার কালেকশন বলেন, ক্যাপ্টেন্সি দেয়া, প্রথমে জাকিরকে অ্যাপ্রোচ করা হয়েছিল, জাকির নিতে রাজি হননি, আরিফুলকে দিয়েছেন, আরিফুল প্রত্যেকটা ম্যাচের শেষে প্রেস কনফারেন্সে এসে সতীর্থদের যেখানে ক্যাপ্টেন আগলে রাখেন সেখানে সতীর্থদের এগেইনস্টে তিনি বলছেন, কথাগুলো আসলে ক্যাপ্টেন সুলভ ছিল না, মাঠে তার পারফরম্যান্সও সেভাবে সাপোর্ট করেনি দলকে। সে হচ্ছে আপনার যখন হচ্ছে সংবাদ বিজ্ঞপ্তি যখন হচ্ছিল, সে যখন হচ্ছে মিড দ্য প্রেসে অ্যাটেন্ড করলো, ওই জায়গায় কিন্তু সে বলেছে খেলোয়াড়দের ইনজুরি, রাকিমের চলে যাওয়া, অনেক রিজন কিন্তু সে প্রেজেন্ট করেছে যে জন্য ভালো করতে পারছে না। এবং টু সাম এক্সটেন্ট এই জিনিসটা উনি বলেছে, যেটা থেকে আসলে আমরা জিনিসটা ধরে নিতে পারি যে ক্যাপ্টেন্সি এত হার্ড বা এত ডিফিকাল্ট, এই জিনিসটা উনি আসলে আগে কখনো এরকমের ফেস করেনি। তো কোথাও না কোথাও গিয়ে ওনার মোটিভেশন পাওয়ারটাই গেসলেস ছিল। এক্স্যাক্টলি, দুটো দল দেখেন আপনি, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, এই দুটো দলে ক্যাপ্টেন্সির কারণে ভুগেছে আমার কাছে মনে হয়েছে। ঢাকা ক্যাপিটালস, লিটন কুমার দাস যিনি টি-20 বাংলাদেশে ক্যাপ্টেন্সি করেছেন, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছি, সেই জায়গাতে ঢাকা ক্যাপিটালস লিটনকে ক্যাপ্টেন্সি না দিয়ে দেয়া হলো থিসারা পেরেরাকে। এবং প্লেয়াররা কিন্তু কন্টিনিউয়াসলি বলেছে যে দেশি কাউকে যে ক্যাপ্টেন্সি দিলে তাদের মধ্যে একটা মোটিভেশন, তাদের যে বন্ডিংটা কাজ করে, এবং থিসারা পেরেরা কিন্তু সবগুলো ম্যাচে বা এমন না যে হচ্ছে ভালো করে প্র্যাকটিস প্যাডে ছিল, প্র্যাকটিসও করেছে ওরকম। এক্স্যাক্টলি, সিলেটেরও ঠিক সেম ভাইবটাই আরিফুলের মাধ্যমে পাওয়া গেছে। এবং আমরা সিলেট পর্বে যখন দুটো ম্যাচ সিলেট জিতেছে, বাকি সময়টাতে আমরা দেখেছি যে আরিফুলের পারফরমেন্স নিয়ে সব থেকে বেশি সমালোচনা হয়েছে। তিনি ক্যাপ্টেন্সি তো করতে পারেননি এবং দলকে যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলা হয় সেটাও তার মধ্যে দেখা যায়নি, মোটিভেট করা টিমকে সেটাও তার মধ্যে ছিল না। এবং সিলেট ওই জায়গাটাতেই ভুগেছে, টিম কম্বিনেশন খারাপ ছিল, দলীয় পারফরমেন্স হয়নি এবং ব্যাটিং বোলিং দুটো একসাথে কখনোই কোনো ম্যাচে ক্লিক করেনি। বড় স্কোর করেছে, বোলিং দিয়ে তারা কভার করতে পারেনি। আবার ব্যাটিং ধস সেটা কোনো জায়গায় কোনো সময় দেখা যায়নি। এবং গত ম্যাচে যেটা বলেন যে 100-তে অল আউট হওয়া, এটা আসলে কেউই আসলে হচ্ছে রানই করতে পারেনি গতকালকে। 2, 3, 6, 7, 17, 18 এরকমের হচ্ছে রান হয়েছে। ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট ফর দেম। আই গেস নেক্সট বিপিএল এ তারা যদি অংশগ্রহণ করে, ঢাকা ক্যাপিটালস এবং হচ্ছে সিলেট স্ট্রাইকার্স, হোয়াট দে শুড বি প্রিপেয়ার্ড ফর, বা কোন জিনিসগুলো আসলে মাথায় রাখা উচিত? প্রথম কথা হচ্ছে এই দুটো দলের ফ্র্যাঞ্চাইজি কারা থাকবে। বিপিএলে তো আমরা সবসময় দেখি যে ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়। ঢাকা ক্যাপিটালস এবার নতুন ফ্র্যাঞ্চাইজির আন্ডারে খেলছে, সিলেট স্ট্রাইকার্স যদিও আগেরটাতেই রয়েছে। এবং প্রতি বিপিএলেই আমরা নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি দেখি এবং তাদের মধ্যে যে পেশাদারিত্বের ঘাটতিটা থাকে এবং সেটাই বিপিএলকে কলঙ্কিত করে, বিতর্কিত করে, প্রশ্নের মুখে ফেলে। আমি একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি, রাজশাহী যে লাস্ট ম্যাচটা জিতলো, ওই ম্যাচে পার্টনারশিপটা যখন হয়ে উঠলো 78-এর, তো তখন রাজশাহীর যে ওনার, দর্শকরা দেখেছে এবং এরকম অনেক জিনিসগুলো হচ্ছে আপনার মিডিয়াতেও এসছে যে ওই ক্রুশাল মোমেন্টে দলের যিনি ওনার, সে হচ্ছে আপনার ভেন্যু থেকে বের হয়ে পাশে হচ্ছে স্ন্যাক্স নিতে গিয়েছে, স্ন্যাক্স খাচ্ছেন। সো ওনার মধ্যে ওই এক্সাইটমেন্টটা কিন্তু নেই। ইটস এ ভেরি সিলি থিং টু শেয়ার অন টেলিভিশন, কিন্তু তারপর এইসব ছোটোখাটো বিষয় কিন্তু আসলে বোঝা যায় যে আমার ডেডিকেশনটা কোন জায়গায় বা আমার প্যাশনের জায়গাটা কোন জায়গায়। সো এরকমের প্যাশনেট কাউকে দেওয়া উচিত যে আসলেই কাজ করতে চাচ্ছে। বিপিএল শুরু হয়েছে ঠিক আইপিএলের পরে এবং এত সময় পেরিয়ে গেছে, বিপিএল শুধু পিছিয়েছে, পিএসএল উপরে উঠে এসেছে, বিগ ব্যাশ ভালো করছে, সিপিএল ভালো করছে, বাট বিপিএল এর মান দিনে দিনে নিচে নেমেছে। এবং এটার পেছনে সবথেকে বড় কারণ হলো বাংলাদেশের মার্কেটে আসলে যে ফ্র্যাঞ্চাইজিগুলো আসছে তাদের বিনিয়োগ এবং তাদের পেশাদারিত্বের ঘাটতি। পেশাদারিত্ব যখন একটা দলের মধ্যে থাকবে না, তখন আপনি পেমেন্ট ইস্যুগুলো ক্রিয়েট হবে, বিদেশিরা আসতে শঙ্কায় পড়বে, বড় বিদেশি নাম নেই। এখন যেহেতু বিপিএল এমন একটা টাইমে হয় যখন আরো 4-5টা ফ্র্যাঞ্চাইজি লিগ চলে, বিপিএল এর সাথে সাথে 5টা ফ্র্যাঞ্চাইজি লিগ চলছে, আপনি সেই লিগগুলো অ্যাভয়েড করে আপনি বিপিএল এ কেন আসবেন? এক্স্যাক্টলি, why they are playing না for the money, very simple. এক্স্যাক্টলি, যখন সেই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে পেশাদারিত্ব থাকে না। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছিল যারা বড় বড় প্লেয়ার আনতো এবং কখনোই আমরা শুনিনি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে পেমেন্ট কোনো ইস্যু ছিল। রংপুর রাইডার্সকে দেখেন, খুব বেশি কখনোই শোনা যায়নি। বাট চিটাগং কিংস এর আগে যখন ছিল তখনও তাদের পেমেন্ট ইস্যু ছিল। দুর্বার আছে এবার এসে তো পেমেন্ট করেনি। হ্যাঁ, দুর্বার রাজশাহী এবার এসে তো সব পেমেন্ট ইস্যুকে
মাত্রা ছাড়িয়ে তারা বিশ্বে লজ্জার একটা রেকর্ড গড়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আপনার হচ্ছে ক্রিক ইনফো ইন্টারন্যাশনাল যে হচ্ছে অনলাইন পোর্টালগুলো আছে, নিউজগুলো আছে, যে কিন্তু হচ্ছে রাজশাহীর এই ইস্যু, খেলোয়াড়দের সেই অনুশীলন ম্যাচ হচ্ছে আপনার বাতিল করা থেকে শুরু করে প্র্যাকটিস না করতে যাওয়া, হোটেল হচ্ছে আপনার ম্যাচের দিন সকালে চেঞ্জ করা, চেক বাউন্স হওয়া, সো মেনি ইস্যুস। দুর্বার রাখছে। আমার যে জিনিসটা মনে হয়, এই ইস্যুগুলো যদি না থাকতো, এরকম নেগেটিভিটি যদি না থাকতো, আমার মনে হয় প্লেয়াররা আরো ভালো খেলতে পারতো। এক্স্যাক্টলি, তারা টানা 3টা ম্যাচ জিতেছে এবং প্লে অফের ইকুয়েশন এখন পর্যন্ত আছে। টিকে ওই রেখেছে। জায়গাটাতে আবার নতুন সংখ্যাও রয়েছে, তারা যদি প্লে অফের জন্য টিকে যায়, মানে বাড়তি তাদেরকে থাকতে হবে টিম হোটেলে, তাদের পেমেন্টের বিষয়টা তখন আরো বেশি সামনে চলে আসবে। এটাও একটা রাজশাহী, দুর্বল রাজশাহীর জন্য শঙ্কার কারণ। ইয়েস, আমরা আরো আলোচনা করবো, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার চলে যাচ্ছে আমাদের আলোচনায়। আমরা তো খেলা নিয়ে কথা বললাম, খেলা নিয়ে আসলে কথা বলা উচিত, মানে কথাটা এরকমই হওয়া উচিত ছিল, কিন্তু রিগার্ডিং অল দ্য সিনারিও গোয়িং অন ইন দিস বিপিএল, we cannot say this is a successful event to some extent. এই যে আপনার হচ্ছে ম্যাচ ফিক্সিং নিয়ে যে কথাগুলো আসছে, গতকালকে সাইফুদ্দিনের আপনি যদি হচ্ছে ওই ম্যাচটা ওভারটা দেখেন, 10 বলে 1 ওভার গিয়েছে, 22 রান দিয়েছে, এরকমের অনেক 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 ইস্যু হচ্ছে ক্রিয়েট হচ্ছে, নিয়ার অ্যাবাউট 32 ইস্যুস ক্রিয়েটেড। এরকম 32টা বিষয় আছে, 32টা পয়েন্ট আছে, যে জায়গায় আসলে হচ্ছে দর্শক হিসাবে আমাদের আসলে আমরা যারা হচ্ছে খেলা ফলো করি, সন্দেহের জায়গা তৈরি হয়। তো গতকালকে একটা বেসরকারি টেলিভিশন আপনার হচ্ছে একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেই জায়গায় 10 জন খেলোয়াড়ের নাম বলেছে যারা জড়িত থাকতে পারে। সো জিনিসটা যেহেতু প্রুভেন না, তো এই জন্য আমি আসলে নাম মেনশন করছি না। আপনি যেহেতু ক্লোজলি কাজ করছেন ক্রীড়া সাংবাদিক হিসেবে, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াটস গোয়িং অন? এক্স্যাক্টলি যেটা বলছিলেন, যে আমরা গণমাধ্যম কর্মী, আমাদের সংবাদে খেলার থেকে এই যে কেলেঙ্কারি বা বিতর্কিত কাণ্ড, সেগুলো কিন্তু আমাদের বেশি লিখতে হচ্ছে, বেশি বলতে হচ্ছে। তার মানে কি? তার মানে এই বিপিএলটা আপনি যখন শুরু করেছেন, প্রথম কথা, এই বিপিএলটা শুরু করার আগে বিসিবি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে। নতুন সভাপতি এসছেন, স্ট্যান্ডিং কমিটিতে কারা কাজ করবেন তারা নিজেদের দায়িত্বটাই ঠিকমতো জানেন না। সেই অবস্থায় এই বিপিএলটা রান করানো হয়েছে খুব তাড়াহুড়ো করে। এটা একটা বড় বিষয়। এবং ফ্র্যাঞ্চাইজি সিলেকশন, সব থেকে এই লিগগুলো চালু করার ক্ষেত্রে যারা স্টেক হোল্ডার, মেইন স্টেক হোল্ডার, ফ্র্যাঞ্চাইজিগুলো কিভাবে সিলেক্ট করা হয়েছে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কি তাদের জামানতের যে টাকা দিতে হয় সেটা পে করেনি, জামানতের 1.5 কোটি টাকা ইটস মিনিমাম ফর দ্য ফ্র্যাঞ্চাইজি, তারা কিন্তু সেটা পে করেনি। এবং বিসিবি থেকে লাগাতার বলা হচ্ছে যে তারা দায় স্বীকার করছেন এবং তারা বলছেন যে দেশের স্বার্থে করা হচ্ছে। দেশের স্বার্থে যদি আপনি করেন, কিন্তু আপনি বিতর্কিত বিপিএল করছেন, এইটা কি আমাদেরকে পজিটিভ ভাইব দিচ্ছে? এক্স্যাক্টলি। আপনার হচ্ছে টিম মোফাট, সে কিন্তু হচ্ছে আপনার লিটারালি বিসিবিকে দায়ী করেছে, ওয়ার্ল্ড ক্রিকেটারদের যে অর্গানাইজেশন আছে। এরপর ইন্টারন্যাশনাল মিডিয়া যেগুলো আছে, যেগুলো হচ্ছে আপনার খেলার খবর খুব লাউডলি হচ্ছে তারা হচ্ছে প্রচার করে, তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কনসার্নের জায়গা তৈরি করছে। বিসিবি নিজেই তো দায় স্বীকার করছে। তামিম ইকবাল বলেছেন যে ফ্র্যাঞ্চাইজির যেরকম দায় রয়েছে, বিসিবির ঠিক সমান দায় রয়েছে, এবং বিসিবি সেই দায় স্বীকার করে দুর্বার রাজশাহী পেমেন্ট ক্লিয়ার করেনি, তাদেরকে বাড়তি সময় দিচ্ছে। আপনি যখন খেলোয়াড়দের টাকা পাবে, বিশ্বব্যাপী আপনি যখন সমালোচিত হচ্ছেন, তখন তাকে আপনি ফ্র্যাঞ্চাইজিকে সময় দিচ্ছেন এবং বলছেন যে দায় স্বীকার করছেন। সেই জায়গাটাতে এই বিপিএলটা সত্যি বলতে খুব তাড়াহুড়ো করে হয়ে গেছে এবং নেগেটিভ ভাইবসটাই বেশি পজিটিভ ভাইবের থেকে। মাঠের পারফরম্যান্স কিন্তু বেশ ভালো, মাঠের পারফরম্যান্স লিগ পর্বের শেষ ম্যাচে এসে প্লে অফ ডিসাইড হচ্ছে, 9টা সেঞ্চুরি হয়েছে, 200+ স্কোর হর হামেশা হচ্ছে, বাংলাদেশি খেলোয়াড়দের হচ্ছে আধিপত্য দেখা যাচ্ছে, এভরিথিং ইজ সো ফাইন। ওই ঠিক আছে, তাসকিনকে আমরা পেয়েছি অন্য রূপে। এক্স্যাক্টলি। পারফরমেন্স ওয়াইজ যদি বলেন, উইকেটগুলো ভালো ছিল, এটা সবথেকে বড় অর্জন। মিরপুরে সবসময় আমরা লো স্কোরিং ম্যাচ দেখে থাকি, এবার মিরপুরে কিন্তু রান হয়েছে, সিলেট চিটাগংয়ে রান হয়েছে, ওই যে বলছিলাম যে রেকর্ড 9টা সেঞ্চুরি হয়েছে, 254 রেকর্ড স্কোর হয়েছে, তাসকিনের 25টা উইকেট হয়েছে। বাট এই রেকর্ডগুলো কিন্তু সামনে সেভাবে আসছে না। কারণ কি? আপনি বিতর্কিত কর্মকাণ্ডগুলো বেশি এই বিপিএল চলে আসছে, বারবার সামনে নিয়ে আসছে। এক্স্যাক্টলি, সামনে নিয়ে আসছে। ফিক্সিং এর কথা যেটি বলছিলেন, ফিক্সিং শুধু নয়, পেমেন্ট ইস্যু যেটা রয়েছে, নতুন বাংলাদেশ সেরা বিপিএল করার আশ্বাস দিয়েছিল এবং সরকারি পক্ষ থেকে জাতীয় ক্রীড়া পরিষদ এরই মধ্যে একটা অনুসন্ধান কমিটি গঠন করেছে 3 সদস্যের। তারা 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, এরকম একটা খবরও এসেছে। তারা কি দেখে?
তারা কি Exactly. করবে এইটা ICC আসলে will দেখার also বিষয়। be investigating, right? ক্রিকেটার্স সংগঠনের কথা বলছিলেন, তারা কিন্তু Yes. সবসময় বলছে যে বিপিএল সামনে আসে নেগেটিভ ভাইব নিয়ে এবং Exactly. বিভিন্ন সময় পেমেন্ট ইস্যু, প্লেয়াররা পেমেন্ট পাচ্ছেন না। রংপুরের কথা আমরা এবং বলছি, রংপুর বিপিএল এ আসা নিয়ে আপনার খেলোয়াড়দের কিন্তু হচ্ছে সতর্কও করছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, রেড লিস্টেড করে দিয়েছে কাইন্ড অফ। এক্স্যাক্টলি। লিগ আপনার কোন পর্যায়ে পৌঁছাবে সেটা ডিপেন্ড করে আয়োজনের উপরে, এবং সেই আয়োজনের যারা স্টেক হোল্ডার ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটার, সেটা নিয়ে তো লিগটা হবে। ক্রিকেটাররা যদি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে সেই পেমেন্টটা না পান এবং বিসিবির সঙ্গে ফ্র্যাঞ্চাইজির যদি সমন্বয় না থাকে, সাপোজ ডিরেক্ট সাইনিংয়ে আপনারা যে বিদেশি প্লেয়ারগুলো আনছেন সেটা কিন্তু বিসিবির আয়ত্তের মধ্যে না, আপনি ডিরেক্ট সাইন করছেন, Exactly. তাদের সাথে কি চুক্তি হচ্ছে, কি পরিমাণ টাকায় চুক্তি হচ্ছে সেটা বিসিবি জানে না। এবং বিসিবি যদি না জানে, যখন ফ্র্যাঞ্চাইজি ফরেন ক্রিকেটারকে টাকা দেবে না, তারা যে টাকাটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আদায় করবে অথবা বিসিবি নিজ দায়িত্বে নিয়ে দেবে, সেটাও বিসিবি জানে না। সো এইটাও কোনো পলিসি নাই। Exactly. এই পলিসিটাও অবশ্যই সামনে পলিসি আনা অবশ্যই উচিত। চেঞ্জ করা উচিত, এরকমের যে জায়গায় হচ্ছে বিতর্কের তৈরি হতে পারে। উই আর চেঞ্জিং দ্য পলিসি নাউডেজ। তো আমাদের আসলে যে জিনিসগুলো থেকে আপনার এরকম বিতর্ক তৈরি হতে পারে, আমার মনে হয় ডেফিনেটলি দে শুড কনসার্ন অ্যাবাউট দিস। এই যে আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়াতে খেলার যে জায়গায় রমরমা হচ্ছে নিউজ হবে, আমরা হচ্ছে প্রাউড ফিল করব। উই আর ভেরি প্রাউড ফ্রম দিস বিপিএল। আমরা হচ্ছে দুর্দান্ত আমাদের দেশীয় খেলোয়াড়দের পারফরমেন্স দেখেছি। রানের মধ্যে সেরা যাদের হচ্ছে হাইয়েস্ট রান স্কোর রয়েছে, তাদের মধ্যে প্রথম 5 জনের 4 জনই হচ্ছে বাংলাদেশি। উইকেটে সেম, তাসকিন সাকিবের হচ্ছে রেকর্ড ভেঙে দিয়েছে। অনেক 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 পজিটিভ নিউজ কিন্তু আছে, অনেক পজিটিভিটি কিন্তু আমরা এই জায়গা থেকে পাচ্ছি। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে সব থেকে বেশি যে জিনিসটা আই এম ভেরি মাচ আপসেট অ্যাবাউট ইট, যে এই জিনিসগুলো আসলে দুর্বার রাজশাহীর যে ম্যানেজমেন্ট বা টিম ওনার উনি তৈরি করলেন, চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজির যিনি মালিক উনি যে কথাগুলো বললেন, এবং চিটাগং কিংসের 2জন ফরেন যে রিক্রুট রয়েছে, ফরেন যে খেলোয়াড়রা রয়েছে, তারাও কিন্তু অভিযোগ করেছে তারা টাকা পায়নি, শাহিদ আফ্রিদিও টাকা পায়নি। সো এই ওভারঅল সিনারিও থেকে আসলেই বের হয়ে আসা উচিত আমাদের, আমরা যদি পরবর্তীতে বিপিএল আয়োজন করতে চাই। তো কালকে ম্যাচ যে দুটো আছে, সো এই দুটো থেকে হোয়াট উই ক্যান বি এক্সপেক্টিং, কতটা হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? প্রথম কথা, ঢাকার তো হারানোর কিছু নেই, Exactly. বাট খুলনার জন্য 73 রানে অল আউট হয়েছে যে জায়গায়, বা এবার এত রান রেট আমাদের। ঢাকা কিন্তু 254 করেছে, এক্স্যাক্টলি রেকর্ড কিন্তু আসর ব্রেক করেছে, সর্বোচ্চ এবং আসর সর্বনিম্ন দুটোই তাদের কাছে। তবে খুলনা মোমেন্টাম সঙ্গে পেয়েছে, যেহেতু লাস্ট ম্যাচ তারা জিতেছে, দারুণ খেলেছে ভাই, লাস্ট দারুণ। ম্যাচটা জেতার কারণে তাদের একটা পজিটিভ ভাইব নিজেদের মধ্যে আছে, আত্মবিশ্বাস আছে, এবং ডু অর ডাই সিচুয়েশনে পারফর্ম করার মতো প্লেয়ারও তাদের আছে। খুলনা শুরুর দিকে বেশ কিছু ম্যাচ শেষ ওভারে গিয়ে হেরেছে, এবং সেই মেন্টাল অ্যাডজাস্টমেন্টটা কালকে আমরা দেখেছি ওই ম্যাচের মধ্যে খুলনার টিমের কিন্তু চেঞ্জও এসেছে, আপনার টপ অর্ডারে চেঞ্জ এসেছে। সো এই জিনিসগুলো সিঙ্ক তারা করতে পেরেছে, আই গেস করতে পেরেছে। ঢাকার হারানোর কিছু নেই, ঢাকা শেষ ম্যাচটায় খুলনাকে কতটা টাফ টাইম দিতে পারে সেটাই দেখার বিষয়। বাট আমার দিক থেকে খুলনা ফেভারিট নিঃসন্দেহে, এবং বাকি যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, কারণ দুটো বিগ টিমের খেলা। চিটাগং মিডিওকার টিম গড়েছে, বাট তাদের সিনক্রোনাইজেশনটা ভালো, বিশেষ করে মিঠুনের ক্যাপ্টেন্সি ভালো হয়েছে, মিঠুন পারফর্ম করেছেন, তাদের বোলিং অ্যাটাকটা দারুণ, বোলিং অ্যাটাকটা দারুণ, শরীফুল পারফর্ম করছেন, খালেদ পারফর্ম করছেন, আলিস ইসলাম এক্স ফ্যাক্টর বলা হচ্ছে চিটাগং কিংসের, তার বোলিং পারফরমেন্স ভালো। উসমান খান চলে যাওয়ার পরেও তারা যেভাবে সামলে নিয়েছে এবং তাদের যে টিমের বন্ডিংটা, সেটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। এবং মিডিওকার দল নিয়েও যে আসলে প্লে অফে তারা চলে আসবে, এটা কেউ শুরুর দিকে ভাবেই নাই। এবারে বিপিএল আসলে এক্সাইটিং হচ্ছে, প্লে অফের ইকুয়েশন আমরা হচ্ছে মেলাতে পারছি না। দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এক্স্যাক্টলি। শেষ দিনে এসে এইভাবে দুটো ম্যাচের উপরই ডিপেন্ড করবে, এটা আসলে কেউই ভাবে নাই। কারণ যখন আমরা প্লেয়ার্স ড্রাফট হয়েছে, দল গঠন হয়েছে, আমরা কিন্তু দুর্বার রাজশাহীকেও পিছিয়ে রেখেছিলাম, চিটাগং কিংসকেও পিছিয়ে রেখেছিলাম। সেই জায়গাটা থেকে এই দুটো দল যে ফাইটে আছে, এটা আসলে খুব একটা এক্সাইটিং জায়গায় নিয়ে গেছে আমাদেরকে। যে 4টা দল আপনার হচ্ছে ফাইনালিস্ট হচ্ছে আর কি, তো তাদের প্রাইজ মানি নিয়ে এবার বেশ ভালো একটা চেঞ্জ এসছে। 2,50,00,000 থেকে শুরু হচ্ছে এবং লাস্ট হচ্ছে 40 লক্ষ টাকা পাচ্ছে। সো what do you think, can this be very much exciting for them, বা অন্যরকম মোটিভেট কি করতে পারবে? মোটিভেট করতে পারবে। ফ্র্যাঞ্চাইজি লিগের এই যে প্রাইজ মানির কথা বললেন, এইটা বাইরের যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আছে সেটার তুলনায় আসলেই নগণ্য। ইয়েস। এবং ইনফ্যাক্ট যখন টুর্নামেন্ট শুরু হচ্ছিল, মিউজিক ফেস্টের জন্য আপনি যখন প্রায় 6 কোটি টাকা দিয়ে একজনকে নিয়ে আসছেন, 6 কোটি টাকা দিয়ে আনা, সেই জায়গাটাতে
প্রচুর সমালোচনা হয়েছে যে একটা টুর্নামেন্টের প্রাইস মানি আপনি 3 কোটি, সেই জায়গায় আপনি পারফর্ম করাচ্ছেন একজনকে মিউজিক ফেস্টে এনে 6 কোটি 6 কোটি টাকা হচ্ছে চলে যাচ্ছে। এই লিগটার মানটা আসলে কোথায় গিয়ে পৌঁছায়? এক্স্যাক্টলি, তামিম ইকবাল এই বিষয়ে কথা বলেছেন কিন্তু যে ইনভেস্টমেন্টটা আসলে ক্রিকেটে হওয়া উচিত, মিউজিকে নয়। এক্স্যাক্টলি আমরা আশা করতেই পারি যে বিপিএল তার হচ্ছে সকল আলোচনার ঊর্ধ্বে গিয়ে দারুণ কিছু উপহার দেবে, দারুণ কিছু এক্সাইটিং ম্যাচ হবে। অ্যান্ড পার্সোনালি আই এম ভেরি মাচ অনার্ড ইউ জয়েন টু মাই শো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। থ্যাংক ইউ। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোজ আজকে এ পর্যন্তই। বিপিএল এর উন্মাদনা জানতে চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায় প্রতিদিন সন্ধ্যা 6টায় বিপিএল ক্রিক হিরোসে। ধন্যবাদ।